সুপ্রিয় দর্শক, সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের দ্য ভিউজ অনুষ্ঠানটি। যারা বাসায় বসে টোটাল কেবলের সার্ভিসের মাধ্যমে বাসায় বসে বড় পর্দায় দেখছেন, অর্থাৎ টেলিভিশনে দেখছেন, যারা লাইভ দেখছেন ফেসবুকে, এবং যারা পরবর্তীতে ইউটিউবে দেখবেন, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন। আজ অনেকদিন পর আপনাদের সাথে পুনরায় হাজির হলাম। দুঃখিত, বেশ কিছু দিনের রিপোর্ট জমা হয়ে থাকার পরেও সেটি নিয়ে কাজ করা সম্ভব হয়নি। সেটি বেশ কিছু কাজ আমরা করেছি, সেটি আমি তুলে ধরবো। আজকের অনুষ্ঠানটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কয়েকটি কারণে। আজ সকালে ইউএস এমপ্লয়মেন্ট অর্থাৎ কর্মসংস্থানের রিপোর্টটি বেরোচ্ছে 8:30টায়, সেটি নিয়ে আমরা কাজ করেছি, সেটির বিস্তারিত তুলে ধরবো। এরপর হাউজিং মার্কেট আপডেট জানাবো। তার কারণ হচ্ছে ইন্টারেস্ট রেট কমলো, কিন্তু তারপর হাউজিং মার্কেটের কী ঘটনা এটি জানতেই হবে আপনাদেরকে। এবং আগামীতে অর্থাৎ নভেম্বর মাসে আরেকটি মিটিং আছে ফেডারেল রিজার্ভের, সেখানে কি হতে যাচ্ছে সেটিও জানাবো। কর্মসংস্থানের রিপোর্টের একটি অংশ আমার কাছে খুব গরমিল মনে হয়েছে, সেটি আমি তুলে ধরার চেষ্টা করবো। এবং পরবর্তীতে আমি এই তথ্যগুলো যে বলছি তার একটি নিজস্ব অপিনিয়ন মতামত তুলে ধরবো, সেটিও কেন এবং কোথা থেকে আমি বলছি সেটিও আপনারা জেনে নেবেন, শুনে নেবেন। তার একটি ছোট্ট ভিডিও ক্লিপ আমি উপস্থাপন করব। কাজেই দেরি না করে চলুন আজকের অনুষ্ঠানটি শুরু করব কর্মসংস্থানের রিপোর্ট থেকে। জব রিপোর্ট যেটিকে আমরা বলে থাকি, সেটি আজকে সকালে ফ্রাইডে মর্নিং রিলিজ হয়েছে 8:30-এ। এক কথায় বলতে গেলে দ্য রেজাল্টস ওয়ার শকিং। অনেকেই আমার সাথে একমত পোষণ করবে, কারণ কোনো একটা কিছু ঠিক নেই, সামথিং ইজ নট রাইট আমার মনে হয়, কারণ এর যোগফলটি ইটস নট অ্যাডিং আপ। আমি চেষ্টা করবো এটি ব্যাখ্যা করার এই পর্বের শেষের অংশে। কিন্তু প্রথমেই আমি আপনাদেরকে রিপোর্টটি দেখিয়ে দিতে চাই, যেটা আপনার স্ক্রিনে দেখবেন এখনই। সেটি হচ্ছে এই রিপোর্টটি, সেটি হচ্ছে স্ট্রেট আসছে ইউএস গভর্নমেন্ট, যেটি আপনারা চার্টে দেখছেন এখন, যেই অনস্ক্রিন ডিসপ্লেটি দেখছেন, এটি আসছে ইউএস গভর্নমেন্ট দ্য ব্যুরো অফ লেবার স্ট্যাটিস্টিক্স থেকে, সংক্ষেপে বলা হয় BLS। এটি হচ্ছে ফর দ্য মান্থ অফ সেপ্টেম্বর, অর্থাৎ যেটি মাত্র অতিক্রম হলো, এবং আমরা আজকে অক্টোবর 4 তারিখে আছি। দি ইউএস ইকোনমি নতুন করে কর্মসংস্থান তৈরি করেছে 2,54,000। তার সাথে সাথে তারা বলছেন যে আনএমপ্লয়মেন্ট রেট এটিও উন্নতি হয়েছে, ইটস নাও ইমপ্রুভড। কত? ফ্রম 4.2% টু 4.1%। অর্থাৎ আপনারা গত 3-4 মাস যাবৎ দেখছেন যে আনএমপ্লয়মেন্ট বাড়ছিল, এখন তারা বলছেন 4.1%, গত মাসে ছিল 4.2%, অর্থাৎ নিচের দিকে নামা শুরু করছে, অর্থাৎ আনএমপ্লয়মেন্ট কমছে অ্যাকর্ডিং টু দেয়ার রিপোর্ট। কতখানি সেটি আমি তুলে ধরবো। দিস রেজাল্টস যেটি আপনারা দেখছেন শুনছেন এখন, এটি আসলে যে এক্সপেকটেশন ছিল, আমি 2 সপ্তাহ আগেও দেখেছি, তখনও আমরা শুনছিলাম এডিপির একটি আপতকালীন রিপোর্ট তৈরি করা হয়, সেখানে আমি দেখেছিলাম যে 1,44,000 নতুন কর্মসংস্থান তৈরি হবে। গত সপ্তাহে শুনেছিলাম 1,50,000-এর মতো হবে। কিন্তু আমরা এখন দেখছি ইকোনমিস্টরাও আশা করছিলেন, যে প্রেডিকশন করছিলেন যে লেবার মার্কেট সম্ভবত 1,50,000 কর্মসংস্থান তৈরি করবে। নাও হিয়ার উই আর, দ্য মান্থলি ফিগার্স 2022 সালের যেটি আছে সেটি আমি তুলে ধরবো, এখনই দেখতে পাবেন আপনি চার্টটি, পরবর্তী চার্টটি যেটি আপনারা দেখছেন। এটি হচ্ছে গত বছরের মানে এখন একেবারে শেষ সেপ্টেম্বর পর্যন্ত। এটি হচ্ছে 22 সালের সেপ্টেম্বর, শোজ দ্য লার্জেস্ট মান্থলি ইনক্রিজ। গত বছরের মানে 2022 সালের সেপ্টেম্বর মাসে সবচেয়ে বেশি কর্মসংস্থান তৈরি ছিল সিন্স মার্চ মাসের পর থেকে। সো হিয়ার ইজ দ্য আনএমপ্লয়মেন্ট রেট ফার্স্ট 2 ইয়ার, যেটি আপনারা দেখছেন, পরবর্তীতে দেখবেন, এখনই দেখবেন। এটি হচ্ছে আনএমপ্লয়মেন্ট রেট গত 2 বছরের, এবং আপনারা খেয়াল করছেন এটি কিন্তু ডান দিকে দেখবেন টিকিং আপ, অর্থাৎ উপরের দিকে যাচ্ছে। বাট নাও এটি এখন নিচের দিকে নামা শুরু করেছে অ্যাকর্ডিং টু দেয়ার রিপোর্ট। তারা বলছেন, আমি শেয়ার সাম স্ট্যাটস, কিছু পরিসংখ্যান তুলে ধরবো আপনাদের কাছে এই রিপোর্ট থেকে, যেটি আমি পেরেছি, যেটি প্রথমে তুলে ধরবো, তারপর আমার কথা আমি তুলে ধরবো। সো রেস্টুরেন্টস অ্যান্ড বার্স, তারা কর্মসংস্থান তৈরি করেছেন দ্য মোস্ট অ্যামাউন্ট, যা বেশিরভাগ কর্মসংস্থান তৈরি হয়েছে রেস্টুরেন্টস অ্যান্ড বার। দ্য হসপিটালিটি ইন্ডাস্ট্রি, তারা যুক্ত করেছেন নতুন করে কর্মসংস্থান 69,000, 69,000 ইন টোটাল। তার মানে এই ইন্ডাস্ট্রিতে সার্জ হয়েছে, কর্মসংস্থান বেশ বেড়েছে, এই ইন্ডাস্ট্রি ভালো করছে। বিকজ ওভার দ্য পাস্ট ইয়ার্স, আপনাদের মনে আছে গত কিছুদিন যাবৎ এই ইন্ডাস্ট্রি বেশ ভালো করছে। ওকে, ইট হ্যাজ বিন 14,000 গত 2 বছর ধরে, 3 বছর ধরে, গত 2 বছর ধরে, স্পেশালি 1 বছর ধরে তারা ক্রমাগতভাবে 14-15 হাজার কর্মসংস্থান তৈরি করছিলেন। এখন তারা তৈরি করেছেন গত মাসে
70,000, 69,000। হেলথ কেয়ার তারা যুক্ত করেছেন হেলথ কেয়ার সেক্টরে 45,000 কর্মসংস্থান। দ্য গভর্নমেন্ট, ইউএস গভর্নমেন্ট, তারা নতুন করে কর্মসংস্থান তৈরি করেছেন 31,000, 31,000 জবস। শর্টলি আফটার দিস রিপোর্ট, কিছুক্ষণ পরে, রিপোর্ট প্রকাশিত হওয়ার কিছুক্ষণ পরে, হোয়াইট হাউস তারা একটি রিলিজ দিয়েছেন, অফিসিয়াল হোয়াইট হাউস স্টেটমেন্ট। তারা এটিকে খুব প্রেইজ করেছেন, ইটস এ গুড নিউজ তারা বলছেন, এবং তারা বলছেন এই রিপোর্ট প্রুফ করছে, এটি একটি প্রমাণ যে অর্থনৈতিক প্ল্যান যেটি আছে বাইডেন অ্যাডমিনিস্ট্রেশনের হ্যাজ বিন সাকসেসফুল। এটি ভালো, এটি সাফল্য গাথা, তাদের যে প্ল্যান আছে ইকোনমিক প্ল্যানের সাফল্য গাথা আমরা আবার দেখতে পাচ্ছি। সো দে অলসো ডিসকাস, তারা আপনারা অনেকেই অবগত আছেন যে পোর্ট স্ট্রাইক চলছিল, যেটি শেষ হয়ে গেছে। আমার মনে হয়েছিল সপ্তাহ দুয়েক চলবে, আমি কয়েকজনের সাথে কথা বলেছিলাম, তাদেরকে বলেছিলাম যে এটি সপ্তাহ দুয়েক চলতে পারে, এর বেশি চলবে না, কিন্তু 3 দিনের মধ্যে এটি হয়ে গেছে। সো দে অলসো ডিসকাস দ্য পোর্ট স্ট্রাইক, যেটি শেষ হয়ে গেছে। সো দ্য পোর্টস আর নাও ওপেন অ্যান্ড ওয়ার্কিং। কাজেই যারা অনেক ভীত সন্ত্রস্ত ছিলেন যে দ্রব্য সামগ্রীর মূল্য বাড়বে এবং শর্টেজ থাকতে পারে, সেটি নিয়ে এখন আর কোনো শঙ্কা নাই। নাও আই ওয়ান্ট টু শো ইউ দিস চার্ট, যেটি খুব ইন্টারেস্টিং আমার কাছে মনে হয়েছে। দিস ইজ কাইন্ড অফ জলস রিপোর্ট। এটি আমার কাছে নেই কোনো একটি কারণে। ওকে, জলস রিপোর্টটি আমার কাছে নেই, পরবর্তীতে দেখাবো। এটি যদি আমরা স্ক্রিন থেকে সরিয়ে নিই, এই জলস রিপোর্টটি হচ্ছে জব ওপেনিং অ্যান্ড ক্লোজিং একটা রিপোর্ট থাকে। আমি হয়তো পরবর্তীতে এটি তুলে ধরবো অন্য একটি সময়, যেটির জব সাপোর্টস দ্য অ্যামাউন্ট অফ পিপল কুইটিং দ্য জব। এটির মধ্যে দেখাচ্ছে কী পরিমাণ মানুষ কাজ ছেড়ে দিচ্ছেন। আপনাদের অনেকে মনে আছে গত 2 বছর ধরে, স্পেশালি প্যান্ডামিকের পরবর্তী সময়ে, মানুষ কাজে আগ্রহী ছিলেন না, তারা কাজ খুঁজছিলেন না, অথবা কাজে যাচ্ছিলেন না এবং কাজ ছেড়ে দিচ্ছিলেন। সেই সংখ্যাটি ব্যাপকভাবে ড্রপ করেছে এই নতুন রিপোর্টে, অর্থাৎ মানুষ এখন কাজ ছাড়ছেন না। দিস ইজ হোয়াট ইট মিনস, রাইট? সো ইফ লেস পিপল কুইটিং দ্য, কম করে মানুষ যখন কাজ ছাড়ছেন, তার অর্থ হচ্ছে কোম্পানি যারা হায়ার করছেন তারা কিন্তু বেশ ভালো অবস্থানে চলে গেছেন। তারা এখন, কোম্পানিরা কিছুদিন আগে পর্যন্ত খুব স্ট্রাগল করছিলেন, একজন এমপ্লয়ের জন্য 2-3টি কোম্পানি খুঁজছিলেন, যুদ্ধ করছিলেন বেসিক্যালি। আমি একে চাই, আরেকটি কোম্পানি বলছে একে চাই, কিন্তু এখন কোম্পানি ইজ ইন আ বেটার পজিশনে, কারণ তারা কর্মসংস্থানগুলি ফিল আপ করে নিয়েছে। সো লুকিং অ্যাট দিস জব ওপেনিং, যে জলস রিপোর্টের কথা বলছিলাম, সেই অর্থে বেশ ভালো পরিমাণ মানুষ কাজ করছেন এবং কাজ ছাড়ছেন খুব কম সংখ্যক মানুষ। দ্যাট মিনস এমপ্লয়ার আর নো লঙ্গার কম্পিটিং। এমপ্লয়াররা আর কোনো মতেই নিজেদের মধ্যে মারামারি করছেন না একটি হার্ড ওয়ার্কারের জন্যে। বেসিকলি যেটি আমি বলার চেষ্টা করছি, যে আপনি যদি কাজ খুঁজতে থাকেন এখন, ইফ ইউ আর লুকিং ফর এ জব, স্পেশালি হাই পেইং জবস রাইট নাও, ধরুন আপনি একটি কাজ ছেড়ে অন্য আরেকটি কোম্পানিতে যেতে চাচ্ছেন, সেম পজিশন বাট বেটার পে, সেম রোল, সেম পজিশন, বেটার পে, ল্যাটারাল মুভ যেটিকে আমরা বলে থাকি। আশা করবেন না আপনাকে অন্য কোম্পানি বেশি অর্থে হায়ার করবেন, অর্থাৎ বাৎসরিক পেমেন্টে। ডোন্ট এক্সপেক্ট দ্য নিউ এমপ্লয়ার টু বি অফারিং ইউ আ হিউজ পে বাম্পস, কারণ এমপ্লয়ার রাইট নাও, এই মুহূর্তে যারা এমপ্লয়ার আছেন, কর্মদাতা যারা আছেন, তারা দে হ্যাভ এ আপার হ্যান্ড, দে রিগেইন দ্য আপার হ্যান্ড বাই এ বিগ মার্জিন। তার অর্থ হচ্ছে বড় বড় কোম্পানিরা দে আর ইন কন্ট্রোল নাও। আপনি যদি কর্মসংস্থান খুঁজে থাকেন, আপনি কাজ আছে সেখানে থাকুন। যদি আরেকটি কোম্পানিতে যেতে চান, আপনার জন্য খুব কঠিন হবে রেইজ নিয়ে সেখানে, অর্থাৎ বড় অঙ্কের অফার নিয়ে সেখানে যাওয়া। দিস ইজ নট এ গুড সাইন ফর যারা কাজ করছেন তাদের জন্য। আপনারা ইতিমধ্যে জানেন, if you are actively looking for a new job right now, আপনারা যারা আছেন অ্যাক্টিভলি হাই পেইং জব খুঁজছেন অথবা মধ্যম সারি কাজ খুঁজছেন, ইউ অলরেডি নো দিস, আপনারা সেটি অলরেডি জানেন, আমাকে নতুন করে বলার কারণ নেই কোনো। দিস ইজ নট এ গুড সাইন when it comes to employment, labor market. এটি কোনো নিউজ না, আমি শুধু ব্যাখ্যা করার চেষ্টা করছি যে why you are seeing what you are seeing this report, যেটা আপনারা দেখছেন, কেন দেখছেন, স্পেশালি জলস রিপোর্টে যেটি আমি দেখেছি। নাও আমি এখানে আমার কিছু ওপিনিয়ন এই অংশে তুলে ধরবো। আমি মনে করি দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট, কারণ সবাই হেডলাইন পড়েন, দেখেন এবং মনে করেন ওকে ঠিক আছে। সো 2,54,000 নতুন কর্মসংস্থান যুক্ত করেছে আমেরিকার অর্থনীতি। 254,000 নেট জবস অ্যাডেড। সলিড ফিগার, কোনো সন্দেহ নেই।
বাট আমি আপনাকে গ্যারান্টি দিতে পারি, আপনাদেরকে গ্যারান্টি দিতে পারি, এবং আপনারা অনেকে একমত হবেন যে সরকার, ইউএস গভর্নমেন্ট, ফেডারেল গভর্নমেন্ট, দে উইল মেক এ অ্যাডজাস্টমেন্ট। তারা এটা রিভিশন করবেন এবং মোস্ট লাইকলি তারা বলবেন যে পরিমাণ কর্মসংস্থান তৈরির কথা আমরা বলেছি সেটি হয়নি, তার চেয়ে কম হয়েছে, অর্থাৎ ইট ইজ গোয়িং টু বি আ ডাউনওয়ার্ড রিভিশন। সো 254,000, আই ডোন্ট বিলিভ ইট, আই হ্যাভ এ সিরিয়াস ডাউট অ্যাবাউট ইট। আমার সত্যিকার অর্থে সংশয় আছে। আপনাদের যারা এই অনুষ্ঠান নিয়মিত দেখে থাকেন, আমি যেটি করে থাকি প্রতি শুক্রবার, গত মাসে আমি বলেছিলাম যে গত এক বছর রিভিশন করে তারা বলেছেন 8 লক্ষ কর্মসংস্থান কম তৈরি হয়েছে, এবং আমি বলেছিলাম যে আমার প্রথম থেকে সন্দেহ হচ্ছিল। এই রিপোর্ট দেখার পরে আজকের সকালের আমার সেরকম সন্দেহ পুনরায় দানা বেঁধেছে। সো আপনারা যেটি আমি বলে রাখবো সেটি হচ্ছে দ্য ফেডারেল রিজার্ভ, একটি কথা হচ্ছে ফেডারেল রিজার্ভ ইজ কাটিং ইন্টারেস্ট রেটস। ফেডারেল রিজার্ভ ইন্টারেস্ট রেট কমাচ্ছেন। ওয়াই? কেন কমাবেন তারা? কারণ কি? দ্য ফিয়ার অফ উইকেনিং লেবার মার্কেট। কারণ লেবার মার্কেট দুর্বল হয়ে আসছে। আপনার জেরোম পাওয়েল, দ্য ফেডারেল রিজার্ভ চেয়ারম্যান, তার কথা অনেকবার শুনেছেন। দুর্বল হয়ে আসা অর্থনীতিকে ঠেকানোর জন্য, দুর্বল হয়ে আসা লেবার মার্কেটকে ঠেকানোর জন্য তারা ইন্টারেস্ট রেট কাট করে থাকেন। যদি এই রিপোর্ট সত্যি হয়ে থাকে তাহলে তারা কেন গত মাসে সেপ্টেম্বরে ইন্টারেস্ট রেট কমালেন? দিস রিপোর্ট ক্লিয়ারলি ডাজ নট শো উইকেনিং লেবার মার্কেট। এই রিপোর্টটি কোনোভাবে বলছে না যে জব মার্কেট দুর্বল হয়ে যাচ্ছে, কারণ কর্মসংস্থান 2 লক্ষ 2.5 লক্ষ 250,000 জব তৈরি হয়েছে। এই রিপোর্ট কোনোভাবে বলবে না যে লেবার মার্কেট উইক। আমরা জানি লেবার মার্কেট ইজ ভেরি উইক। একটি নতুন কাজ পাওয়া এই মুহূর্তে কতখানি কঠিন। সো আই ওয়ান্ট ইউ টু থিঙ্ক অ্যাবাউট দিস, জাস্ট লাইক দ্য ওয়ে আই এক্সপ্লেইনড। দ্য ফেডারেল রিজার্ভ, আমি মনে করি তারা একটি বড় ভুল করেছেন। দে মেড আ বিগ মিস্টেক বাই ইন্টারেস্ট রেট কাটস। আমরা গত 1 মাস ধরে বলে আসছিলাম, আমি শেষ অনুষ্ঠান যেটি করেছিলাম সেখানে আমি বলেছিলাম যে আপনারা আমি কনফার্ম যে সেপ্টেম্বরের 8 তারিখে ইন্টারেস্ট রেট কমতে যাচ্ছে। দে ডিড ইট, তারা করেছেন এটা। সো ইন্টারেস্ট রেট কাট অ্যাট দেয়ার লাস্ট মিটিং, যেটি করেছেন সেপ্টেম্বর 18 তারিখে 0.5%, যেটিকে বলা হয় 50 বেসিস পয়েন্ট। আমি মনে করি দিস ইজ এ রং স্টেপ। আপনারা যদি চিন্তা করে থাকেন, তারা কাটতে পারতেন 0.25 পয়েন্ট, অর্থাৎ 25 বেসিস পয়েন্ট, কিন্তু তারা তড়িঘড়ি করে 50 বেসিস পয়েন্ট বিগার রেট কাট করেছেন। সো একটি বড় প্রশ্ন আসতে পারে, তাহলে হু ইজ রং? Is the federal government or the Federal Reserve is wrong? If you're wondering, should I get my COVID shot? Think about other people. Set a date to get your COVID shot and RSV if eligible. Learn more at nj.gov/health/vaccines. Federal government is wrong or the Federal Reserve is wrong by making a bigger cut? This is a big question. তার কারণ আছে, আমি কিছুক্ষণ পরে সেটি তুলে ধরবো। So one of them has to be wrong. One of them, দুজনের একটি সংস্থা রং হতেই হবে। তার কারণ হচ্ছে, যদি অর্থনীতিতে ট্রুলি সত্যিকার অর্থে 2,54,000 কর্মসংস্থান তৈরি হয়ে থাকে, এবং দেন অনেস্টলি দ্য ফেডারেল রিজার্ভ কোনোভাবেই ইন্টারেস্ট রেট কমানোর কথা নয়। এবং এই কারণে এই অনুষ্ঠানের শুরুতেই বলেছি, আই এম টেলিং ইউ সামথিং ইজ নট অ্যাডিং আপ। তাদের কাজ এবং পরিসংখ্যান দুটির কোনো মিল আমি দেখতে পাচ্ছি না। এর আরও বিস্তারিত আমি আগামী সপ্তাহে তুলে ধরার চেষ্টা করতে পারবো। অনেকেই বলছেন, দিনা খান হাই বলেছেন, আব্দুল কুদ্দুস বলছেন ওয়েলকাম ব্যাক, থ্যাংক ইউ, আই এম হ্যাপি টু বি ব্যাক। উনি বলেছেন উই মিস ইউ অলমোস্ট আ মান্থ। ইট ইজ এন্টায়ার মান্থ, ইয়েস, সেপ্টেম্বর অলমোস্ট আই ওয়াজ নট দেয়ার। সো থ্যাংক ইউ ফর ওয়েলকামিং মি ব্যাক। আমি চেষ্টা করবো নিয়মিত থাকার এখন, কারণ অনেক বড় বড় জিনিস ঘটতে যাচ্ছে, সামনে ইলেকশন আছে। সো এই পর্বে আমি আপনাদের কাছে তুলে ধরবো হাউজিং মার্কেট আপডেট, অ্যান্ড এইটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। ইন্টারেস্ট রেট কমার পরে তিনটি পক্ষ আছে। একটি হচ্ছে যারা ক্রয় করার জন্য বসেছিলেন এতদিন ধরে, তাদের অনেক প্রশ্নের উত্তর পেয়ে যাবেন। যারা রিফাইন্যান্স করতে চাচ্ছেন তাদের প্রশ্নের উত্তর পাবেন, এবং যারা ইতিমধ্যে ক্রয় করে ফেলেছেন তারা কি করবেন এবং আগামী বছর কি হতে পারে সেটি আমি তুলে ধরবো। 2-3টি ভাগ করে রেখেছি, আমি চেষ্টা করবো প্রতিটি আপনাদের কাছে সুন্দর করে উপস্থাপন করার, এবং তারপর আমার নিজের ওপিনিয়ন দিব এবং চেষ্টা করবো আরও কিছু তথ্য তুলে ধরার। চলুন
আজকের হাউজিং মার্কেট আপডেট অত্যন্ত গুরুত্বপূর্ণ, প্রথমেই বলেছিলাম। তার কারণ ফেডারেল রিজার্ভ ইন্টারেস্ট রেট কমানো শুরু করেছে। দ্য ফেডারেল রিজার্ভ স্টার্টেড কাটিং ইন্টারেস্ট রেট কবে? সেপ্টেম্বর 18 তারিখে। এবং তারা খুব পরিষ্কারভাবে আরেকটি জিনিস বলে দিয়েছে আমাদেরকে, যে তারা ক্রমাগতভাবে এখন ইন্টারেস্ট রেট কমাতে থাকবেন দিস ইয়ার, নেক্সট ইয়ার এবং 2026। সো প্রথম অংশেই আমি বলবো লেটস ডিসকাস দ্য কনসিকুয়েন্সেস। এটার কনসিকুয়েন্সটা কি, স্পেশালি অন মর্টগেজ ইন্টারেস্ট রেট অ্যান্ড হোম প্রাইসেস। এটি হচ্ছে প্রথম কথা। সো ফার্স্ট লেটস স্টার্ট উইথ দ্য কারেন্ট সিচুয়েশন। এখনকার কারেন্ট সিচুয়েশন ইন দ্য ইউএস। আমরা প্রথমে চার্টটি দেখে নিব। আপনারা যেটি দেখতে পাচ্ছেন, আমেরিকাতে এই মুহূর্তে অ্যাভারেজ সেল প্রাইস অফ এনি হাউস, অ্যাভারেজ আপনার জায়গায় অনেক বেশি হতে পারে, কিছু কমও হতে পারে, কিন্তু আমরা জানি বেশিরভাগ বড় বড় মেট্রোপলিটনে অনেক বেশি হচ্ছে অ্যাভারেজ হোম প্রাইস। কিন্তু ন্যাশনাল অ্যাভারেজ বলছে $4,33,229। সো গত বছরের তুলনায়, গত 5 বছরের তুলনায় দিস হ্যাজ গান আপ 46% ওভার দ্য পাস্ট 5 ইয়ার্স। গত 5 বছরের সাথে যদি তুলনা করেন, বাড়ির দাম বেড়েছে গত 5 বছরে 46%। ওকে, ইয়ার ওভার ইয়ার, অর্থাৎ গত বছরের সাথে যদি এবছর তুলনা করেন, শুধুমাত্র একটি বছর বাড়ির দাম বেড়েছে 3.1%। সো ইফ ইউ লুক অ্যাট পরের যেটি আমরা দেখি, ইফ ইউ লুক অ্যাট দিস মান্থ ওভার মান্থ, পরের চার্টটি আপনারা যদি দেখি আমরা একটু, ওকে, মান্থ ওভার মান্থ, ইফ ইউ লুক অ্যাট দিস হোম প্রাইসেস, আপনি দেখবেন যে নিচে একেবারে ডান দিকে যেখানে আমি বক্সটি করেছি, নিচের দিকে নেমেছে, অর্থাৎ কমেছে। ওকে, মান্থ ওভার মান্থ এটি বলা হয় গত মাসের সাথে এসার। যেহেতু আমরা সেপ্টেম্বর মাত্র শেষ করেছি, জুলাই থেকে অগাস্টের ডিফারেন্সটা ইউ উইল সি দ্য হোম প্রাইস স্লাইটলি কমে এসেছে। সো অনেকেই প্রশ্ন করতে পারেন, তাহলে কি একটি হাউজিং মার্কেট ক্র্যাশ আসন্ন? হাউজিং মার্কেট কি ক্র্যাশ হতে যাচ্ছে? পার্সোনালি আমি মনে করি দ্য মান্থ ওভার মান্থ ডিক্লাইন হচ্ছে একটি সিজনালিটির ব্যাপার। অনেকবার আপনাদের সামনে তুলে ধরেছি এই ব্যাপারটি, আজকেও বলছি এটি একটি মৌসুমগত ব্যাপার। চলুন দেখে নিই পরবর্তী স্ক্রিনটি। এটিতে আপনারা খেয়াল করে দেখবেন, ইন 2023, ইন 2022 অ্যান্ড ইন 2021 প্রতিটি বছর হোম প্রাইস স্লাইটলি কমেছে। জুলাই থেকে অগাস্ট, জুলাই, জুন, জুলাই, অগাস্ট, জুনে নয়, জুলাই অগাস্ট মাসে সাধারণত বাড়ির দাম কমে আসে। সিমিলার ইন 2022 এই বছর সেম জিনিসও হচ্ছে। আপনারা দেখবেন 23, 22, 21, 24 সেম ট্রেন্ড, প্রতি বছরই ঠিক এই সময় বাড়ির দাম একটু পরে। এটি হিস্টোরিক্যাল ফ্যাক্ট। কাজে এখানে মনে করার কোনো কারণ নেই যে বাড়ির হোম প্রাইস ইজ ক্র্যাশিং অর হাউজিং মার্কেট ইজ ক্র্যাশিং। নো। সো ফার্স্ট লেটস গেট দিস অ্যাসাইড। এতটুকু আমরা জেনে গেলাম, এটিকে আমরা সরিয়ে রাখি এখনকার মতো। কারণ এটি আসলে আরেকটি ব্যাপার আমি ডিসকাস করতে চাই, যে হাউজিং মার্কেট ক্র্যাশ এটি হচ্ছে না। দ্য অ্যান্সার, তাহলে হাউজিং মার্কেট ক্র্যাশ কি আসন্ন বা হয়ে গেছে? নো। আসছে? নো। হাউজিং মার্কেট ইজ না ক্র্যাশ, ডেফিনেটলি সিজনালিটির ব্যাপার এটি দেখলেন আপনারা। সো অনেকেই আছেন, আপনারা ইন্টারনেট দেখবেন, বিভিন্ন সংস্থা দেখবেন, বিভিন্ন নিউজ পেপারে দেখবেন, তারা ক্রমাগতভাবে বলছেন যে একটি হাউজিং মার্কেট ক্র্যাশ আসন্ন। আসন্ন না হলে যে কোনো সময় আসতে পারে, ইটস কামিং অ্যান্ড কামিং সুন, এরকম শুনবেন আপনারা অনেক কিছুই, আর ভেরি সুন, এখনকার সময়ে এটি শুনবেন। সো এটি প্রথমবার মতো আমি শুনছি না, ইতিমধ্যে অনেকবার শুনেছি, আপনারাও শুনেছেন, কিন্তু এটি হচ্ছে না। কিন্তু তারা কিন্তু তাদের গল্পের সাথে তাদের যে স্টোরি আছে সেরকমভাবে বলছেন, ক্রমাগতভাবে বলছেন। অনেকে ভয় পাচ্ছেন, অনেকে ভয় পাচ্ছেন না, বাট দে হ্যাভ বিন সেইং দিস। তারা এই ধরনের যারা চ্যানেলগুলি আছে বা সূত্রগুলি আছে, কিছু মানুষ আছেন, তারা এটি বলে আসছেন 21 সাল, 22 সাল, 23 সাল, এবং এটি গেস করুন এখন 24 সালে আমরা আছি, এবং 24 সাল শেষে, অলমোস্ট ওভার 2024। সো আমি এটি বানিয়ে বলছি না, দিস ইজ ক্রেজি, কিন্তু এটি অনেকে বলে যাচ্ছেন। দ্য প্রাইস, yes, home price has come down, but it has not crashed. So, if home prices already have crashed, যদি তাই হয়ে থাকতো, আপনাদের কাছে আমার কয়েকটি প্রশ্ন, সিরিয়াস কোয়েশ্চেন থাকতো বা থাকবে। যদি হোম প্রাইস ক্রাশই হয়ে থাকে, আপনার প্রপার্টি ট্যাক্স কি বেড়েছে না কমেছে? হ্যাজ ইট গন ডাউন? নো, প্রপার্টি ট্যাক্স কমেনি, বেড়েছে। যদি আপনার হোম প্রাইস যদি ক্রাশ হয়ে থাকতো হাউজিং মার্কেটে, আপনার হোম ইন্স্যুরেন্স প্রিমিয়াম কমে যেত? কমেছে? না, কমেনি, বরঞ্চ বেড়েছে। যদি হোম মার্কেটে রিয়েল এস্টেট ক্রাশ হয়ে হতো, তাহলে
আপনি বাড়ি কেনার ক্ষমতা থাকতেন, অনেক সহজেই বাড়ি কিনতে পারতেন। আপনার হোম অ্যাফোর্ডেবিলিটি কি বেড়েছে? না, বাড়েনি, কমেনি, কারণ বাড়ির দাম বেড়েই চলছে। নাও আমরা এই অংশটি এস্টাবলিশ করলাম যে হাউজিং মার্কেট ক্র্যাশ ইজ নট কামিং, এটি এস্টাবলিশ একেবারে শক্ত হবে, রাইট? দে হ্যাজ নট বিন হাউজিং মার্কেট ক্র্যাশ, এবং আমি কোনো রিয়েল ক্র্যাশ দেখতে পাচ্ছি না। এখন আসি একটি ইম্পর্টেন্ট কনভারসেশনে, উইচ ইজ মর্টগেজ ইন্টারেস্ট রেট অ্যান্ড হোম প্রাইস। মর্টগেজ ইন্টারেস্ট রেট অ্যান্ড হোম প্রাইস, এটি দুটি। সো সেপ্টেম্বরের 18 তারিখে ফেডারেল রিজার্ভ ইন্টারেস্ট রেট কমালো প্রথমবারের মতো 2 বছরে 0.5%। দে কাট দ্য ফেডস ফান্ড ইন্টারেস্ট রেট। এই ফেডস ফান্ড ইন্টারেস্ট রেট যেটি আমরা বলে থাকি আন্তঃব্যাংক ইন্টারেস্ট রেট 5.5% থেকে নেমে এসেছে 5.0%। সো ফেডারেল ফান্ডস ইন্টারেস্ট রেট আপনি চিন্তা করতে পারেন, ধরে নিতে পারেন এটি একটি বেঞ্চমার্ক, আপনার জন্য না, আমাদের জন্য না, অন্যান্য ব্যাংকের বা আন্তঃব্যাংক এবং ফেডারেল সরকারের সাথে অন্যান্য যে লেনদেনটি আছে এটির একটি বেঞ্চমার্ক। যদি ইন্টারেস্ট রেট কাট করেন, যখন তারা ইন্টারেস্ট রেট কাট করেন তখন মর্টগেজ ইন্টারেস্ট রেট নিচে নামে বা অর্থাৎ কমে আসে। কিন্তু মনে রাখবেন এটি কিন্তু গ্যারান্টিড না, অর্থাৎ দুটির সাথে ওতপ্রোতভাবে জড়িত না। কিন্তু আমরা ইউজুয়ালি দেখি ইন্টারেস্ট রেট, ফেড ফান্ডস ইন্টারেস্ট রেট যখন কমে আসে তখন মর্টগেজ রেটও কমে আসে। ইটস নট গ্যারান্টিড টু হ্যাপেন, বাট জেনারেলি দ্যাটস হোয়াট হ্যাপেন্স, এটি হয়ে থাকে। বাট আমি যেটি আপনাদেরকে বলবো, আই উইল সে দিস বিফোর দ্য ফেডারেল রিজার্ভ অ্যান্ড দেয়ার মার্কেট এই ইন্টারেস্ট রেট কাটের ঘটনাটি আমি যেরকম গত 2 মাসে বারংবার বলে এসেছি উইথ এ স্পেসিফিক তথ্য এবং ডাটা এবং ডেট সহ, ঠিক সেইভাবে ফেডারেল রিজার্ভ যে ইন্টারেস্ট রেট কমাতে যাচ্ছে এটি কিন্তু মার্কেট বিশেষজ্ঞ যারা আছে, স্টক মার্কেট সবাই জানতেন। অ্যান্ড আই মিন ইট ওয়াজ খুব অবভিয়াস যে ইন্টারেস্ট রেট কমতে যাচ্ছে এবং কমতে যাচ্ছে সেপ্টেম্বরের 18 তারিখে, এটি আমরা সবাই বুঝে গিয়েছিলাম। এর অ্যান্টিসিপেশনের এটি বোঝার সাথে সাথে যখন আমরা অনুমান করা শুরু করলাম, এই পরবর্তী চার্ট যেটি আছে দেখুন, সেটি হচ্ছে দিস ইজ ফ্রম রয়টার্স। অর্থাৎ এর অ্যান্টিসিপেশন যখন বুঝতে পারলো বড় বড় সংস্থা, তখন মর্টগেজ রেট কমে আসলো, যেটি আপনারা দেখতে পাচ্ছেন যে 30 ইয়ার মর্টগেজ রেট ফেল 2 ইয়ার্স লো, গত 2 বছরের মধ্যে সবচেয়ে 6.15% কমে আসছে। কাজেই এটি হচ্ছে রয়টার্সের হেডলাইন, মর্টগেজ ইন্টারেস্ট রেট ফেল 2 ইয়ার্স লো 6.15%, 6.15%. So here is the 1 year chart, পরবর্তী যেটি আমরা দেখব অন স্ক্রিনে, যেটি আপনারা দেখতে পাচ্ছেন, এটি আজ সকালে নেওয়া, এটি হচ্ছে 1 বছরের একটি চার্ট। কোথা থেকে আসছে? ফ্রম দ্য ফেডস, ইটস কামিং ফ্রম দ্য ফেডস, ডাইরেক্ট সোর্সের থেকে। এবং আমি আপনাদের বলছি ইট উইল কন্টিনিউ ফলিং, এবং আপনারা দেখতে পাচ্ছেন এটি কিন্তু ক্রমাগতভাবে একেবারে নিচে নামছে, এটা কমে, ইন্টারেস্ট রেট কমে আসছে। ইট উইল কন্টিনিউ বি ফলিং, এটি ক্রমাগতভাবে কমতেই থাকবে। সো খেয়াল করে দেখবেন এটি কিন্তু আর উপরের দিকে যায়নি, এটি কিন্তু নিচের দিকে নামছে। আপনার ডান দিকে যদি, সবচেয়ে ডান দিকে যদি দেখেন আপনাদের স্ক্রিনে, সো অ্যাজ ইউ ক্যান সি, কিন্তু আরেকটি জিনিস লক্ষণীয়, সেটি হচ্ছে কি ইট ফ্ল্যাকচুয়েটস, অর্থাৎ একেবারে সমান্তরালে নামছে না, উপরে যায় নিচে নামে, উপরে যায় নিচে নামে, ইট গোজ আপ অ্যান্ড কামস ডাউন অ্যান্ড গোজ আপ অ্যান্ড কামস ডাউন, বাট ওভারঅল দ্য ট্রেন্ড ইজ ডাউন। ট্রেন্ডটি হচ্ছে নিচের দিকে নামার। ওকে, সো ওয়াই আই এম সেইং দিস, কেন আমি এই কথাটি বলছি? তার কারণ হচ্ছে ফেডারেল রিজার্ভ তাদের প্রজেকশন দিয়েছেন। দ্য ফেডারেল রিজার্ভ গেভ দেয়ার প্রজেকশন, এখানে আমি প্রজেকশনের কথা বলছি। তারা প্রজেক্ট করছেন, দে আর প্রজেক্টিং দ্যাট দে আর গোয়িং টু কাট ইন্টারেস্ট রেট, তারা ইন্টারেস্ট রেট ক্রমাগতভাবে কমাতে থাকবেন, আরেকবার কমাবেন 0.5%, অর্থাৎ এই বছরে, দিস ইয়ার ইন 2024, আর মাত্র কিন্তু বাকি 2টি মাস, যদি এই মাসটি আপনি না গণনায় ধরেন তাহলে ইউ হ্যাভ 2 more months, ইন দিস 2 more months ইন্টারেস্ট রেট আরও 0.5%, অর্থাৎ 50 বেসিস পয়েন্টে কমবে, এটি তারা বলছেন, আমার কথা নয়, শেষে আমি সেটি তুলে ধরবো। দে আর প্রজেক্টিং, তারা আরও বলছেন তারা ক্রমাগতভাবে ইন্টারেস্ট রেট কমাতে থাকবেন, দ্য রেট ইন দিস আদার ফুল 1%, আরও 1% কমবে, এবছর 50 বেসিস পয়েন্ট কমবে, আগামী বছর অর্থাৎ দ্য নেক্সট ইয়ার আরও 1% ইন্টারেস্ট রেট কমে আসবে। দিস ইজ ফেড ফান্ডস রিপোর্ট, দিস ভেরি ইম্পর্টেন্ট। নাও another 5% আরও 50 বেসিস পয়েন্ট কমবে 2026 সালে। সো দে আর জাস্ট গোয়িং টু কন্টিনিউ কাইন্ড অফ ইন্টারেস্ট রেট কাট, এটা তারা কন্টিনিউ করতে থাকবেন। এই বছর আরও 2বার কমবে, আমার ধারণা নভেম্বরে 0.25%, ডিসেম্বরে হতে পারে 0.25%, জানুয়ারিতে হতে যাচ্ছে, অর্থাৎ আগামী বছর যেটি আছে 2025,
1% কমবে, সেটি 2026 সালে যে আরও 50 বেসিস পয়েন্টে কমবে। নাও আপনারা যদি লজিক্যালি একটু চিন্তা করে দেখেন, and just think about this way, কি এমন ঘটতে পারে বা কি এমন হতে পারে ঘটনা যার কারণে ফেডারেল রিজার্ভ ইন্টারেস্ট রেট কাটবে না, কমানো বন্ধ করে দিতে পারে। হোয়াট উড স্টপ দ্য ফেডারেল রিজার্ভ ফ্রম কাটিং ইন্টারেস্ট রেট? এটিও হতে পারে, এটি একটি সম্ভাবনা। ওকে, তারা ইন্টারেস্ট রেট কমানো বন্ধ করে দিতে পারেন অথবা একেবারে থামিয়ে দিতে পারেন যদি ইনফ্লেশন অর্থাৎ মুদ্রাস্ফীতি যেটি আমরা বলে থাকি, দ্রব্যমূল্য সব কিছুর দাম হু হু করে বাড়তে থাকে। ইফ ইনফ্লেশন রিঅ্যাক্সেলারেটস মিনিংফুলি অর্থাৎ তাৎপর্যপূর্ণভাবে যদি বাড়তে শুরু করে দ্রব্যমূল্য, এটি একটি কারণ হতে পারে। কিন্তু এটির সাথে সাথে আমি বলে দিতে পারি একেবারে গ্যারান্টি সহকারে যে এই ইনফ্লেশন খুব সহসাই বাড়ছে না, অর্থাৎ ইনফ্লেশন উইল নট রিঅ্যাক্সেলারেট মিনিংফুলি, নট এনি টাইম সুন। খুব সহসাই বাড়ছে না, বাড়বে বাট খুব দ্রুতই বাড়বে না, এটা ইমিডিয়েট হবে না। তার কারণ হচ্ছে ইনফ্লেশন বাড়লেও এটা রিপোর্টে আস্তে আস্তে আমরা বলি ল্যাগ এফেক্ট যেটিকে আমরা বলে থাকি, এটি আস্তে আস্তে কাগজপত্র দেখতে দেখতে বেশ সময় লেগে যায়। সো ইট টেকস টাইম। If you're wondering, should I get my COVID shot? Think about other people. Set a date to get your COVID shot and RSV if eligible. Learn more at nj.gov/health/vaccines. So maybe it will really be reaccelerate যদি হয়ে থাকে, যদি বাড়তেও থাকে এবং আমরা নাও দেখি, এই ইনফ্লেশন বাড়বে হয়তো আগামী 12 মাসে 18 মাসে, not any time soon. By that time তারা কিন্তু অলরেডি ইন্টারেস্ট রেট কাট করে ফেলেছেন, কমিয়ে ফেলেছেন, অ্যান্ড বাই দ্যাট টাইম ইন্টারেস্ট রেট আরও কমাবেন তারা এবং সাবস্ট্যান্সিয়ালি কমাবেন, তাৎপর্যপূর্ণভাবে কমবে। নাও দ্য থার্ড কোয়ার্টার, একটি জিনিস বলে রাখা হচ্ছে, থার্ড কোয়ার্টার আমরা কিন্তু এখন থার্ড কোয়ার্টার দেওয়া আছে অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর। ওকে, সো থার্ড কোয়ার্টার মাত্র শেষ হয়েছে। ওকে, সো থার্ড কোয়ার্টার অফ দিস ইয়ার, এই বছর বেসিকলি যেটি শেষ হয়েছে জুলাই মাসে, জুলাই অগাস্ট সেপ্টেম্বরে কোয়ার্টার ওয়ান এবং কোয়ার্টার ওয়ান অফ 2025 আমি মনে করছি মর্টগেজ ইন্টারেস্ট রেট 5% নেমে আসবে। First quarter 2025, I expect mortgage interest rate, the average, to be somewhere in 5% range. আমি মনে করছি এটা, এবং তথ্য পরিসংখ্যান তাই বলছে। So, by the way, আমি 30-year fixed mortgage-এর কথা বলছি, not 5 years, not 10 years, not 15 years, 30 years fixed mortgage. So I know 5%, আমি জানি অনেকে বলবেন 5% is still high. Yes, আমি জানি 5% is still high. But এবং 5% is not as good as 3% যেটি আমাদের হাতে ছিল বেশ কিছুদিন আগে। But it is a big improvement nonetheless, মনে রাখবেন 5%-এ যাওয়া, it's a big improvement. মনে রাখবেন সেপ্টেম্বর গত বছর, a year ago, এক বছর আগে অক্টোবরে লাস্ট ইয়ার অ্যাভারেজ ইন্টারেস্ট রেট ছিল 30-year fix 7.7%। যদি কম্পেয়ার করেন, দ্যাট ইজ আ হিউজ ইমপ্রুভমেন্ট। সো চলুন আরেকটি চার্ট দেখে নিই, যে চার্টটি আপনারা দেখছেন এটি হচ্ছে 5 বছরের চার্ট, অ্যাভারেজ মর্টগেজ ইন্টারেস্ট রেটের গত 5 বছরের চার্ট। এবং আপনারা খেয়াল করে দেখবেন পরবর্তী স্ক্রিনশটে দেখে আমরা যদি, ওকে, যে লাল ডটটি আপনারা দেখতে পাচ্ছেন সেখানে সর্বোচ্চ অবস্থা ছিল, সেটি হচ্ছে ইন্টারেস্ট রেট অক্টোবরের 2023, গত বছরের অক্টোবর মাসে, এই একেবারে গত বছর ঠিক এই সময়ে সর্বোচ্চ পর্যায়ে ছিল ইন্টারেস্ট রেট, অ্যান্ড ইন্টারেস্ট রেট হ্যাভ বিন হেডেড ডাউন। তারপর থেকে কিন্তু ইন্টারেস্ট রেট কমছেই এবং আমরা কিন্তু নিচে নেমে আসিনি, উই আর গোয়িং ডাউন, অ্যাভারেজ মর্টগেজ রেট কমছে। বাট আর উই গোয়িং ব্যাক? অনেকেই একটি বড় প্রশ্ন করে থাকেন এখন, অনেকেই জিজ্ঞাসা করেন, অনেকের মনে প্রশ্ন আছে যে আমরা কি আর কখনো অ্যাভারেজ ইন্টারেস্ট মর্টগেজ রেট 3% যাব কিনা, অথবা 3% চেয়েও কমে যাওয়া সম্ভব কিনা। পরবর্তী চার্টটি যদি আমরা দেখি, বেসড অন দ্য ফেডস প্রজেকশন,
based on the Federal Reserve projection, that is everything goes according, যদি সব কিছু তাদের প্ল্যান মাফিক চলে যেরকম তারা আশা করছেন, if everything goes according to their plan, তাহলে কমবে। But there is another crisis, যদি কোনো একটি ক্রাইসিস এসে হাজির হয়, the Federal Reserve কিন্তু ইন্টারেস্ট রেট কাটা, they will have to cut the interest rate even deeper, অর্থাৎ যেটি তারা বলছেন কোনো একটা ডিজাস্টার যদি এসে হাজির হয় এই মুহূর্তে, যেটি তারা বলছেন তারা কিন্তু তার চেয়েও বেশি পরিমাণ ইন্টারেস্ট রেট কমাবেন এবং সেটিরও সম্ভাবনা আছে। If they do in that type of scenario, there is a chance যে ইন্টারেস্ট রেট 3%-এ নামতে পারে। যেটি আপনারা দেখছেন এখন স্ক্রিনে, আমি কিছুক্ষণ পরে সেটি ব্যাখ্যা দিব। সো যেটি দেখছেন আপনারা শেষ আমাদের যে ইন্টারেস্ট রেটটি সবচেয়ে কম যখন ছিল, দিস ইজ এই যে লাল দাগটি দেওয়া আছে সেখানে, তারপরে কিন্তু আমরা কখনোই যাইনি সেখানে 3% ইন্টারেস্ট রেটে। সো হোয়াট কাইন্ড অফ ক্রাইসিস আসতে পারে, যেটি আমি কথা বলছি, আমি আপনাদের বলবো থিঙ্ক অ্যাবাউট ইট, টেক ইউর পিক, চিন্তা করে দেখুন কি আসতে পারে ডিজাস্টার। ইট কুড বি এ রিসেশন, একটু অর্থনৈতিক মন্দা আসতে পারে, একটি স্টক মার্কেট ক্র্যাশ হতে পারে, এবং একটি থার্ড ওয়ার্ল্ড ওয়ার হতে পারে। এই সব কিছু কিন্তু ক্রাইসিস। যদি এরকম কিছু হয়, ইট কুড বি, অথবা একটা ব্ল্যাক সোয়ান ইভেন্ট আসতে পারে, যে কোনো কিছু হতে পারে। যদি হয়, ইট উইল ফ্লিপ দ্য সাইড। যদি ইনফ্লেশন খুব দ্রুত বাড়তে শুরু করে, খুব মোর কুইকলি দেন অ্যাগেন দ্য ফেডারেল রিজার্ভ, তাহলে কি করতে হবে? দে হ্যাভ টু স্টপ কাটিং ইন্টারেস্ট রেট। যদি মন্দা বাড়তে শুরু করে তখন কিন্তু তারা বন্ধ করে দিবেন কাটা ইন্টারেস্ট রেট। কিন্তু ভয়ের ব্যাপার হচ্ছে তখন তারা কিন্তু ইন্টারেস্ট রেট বাড়ানো শুরু করবেন। দে উইল হ্যাভ টু অ্যাকচুয়ালি রেজ দ্য ইন্টারেস্ট রেটস, অ্যান্ড উই মাইট গো ব্যাক, দ্য ইন্টারেস্ট রেট হয়তো উপরের দিকে চলে যাবে, 7%-এ চলে যেতে পারে যদি সেরকম কিছু হয়ে থাকে, মেবি ইভেন 8%। বাট আমি আপনাদের বলবো, আই উইল শো বোথ সাইড, আমি আপনাদের দুটি সাইডই আপনাদের কাছে তুলে ধরেছি। উইল জাস্ট টেক ইট ওয়ান স্টেপ এট এ টাইম। আপনাকে ধীরে ধীরে পদক্ষেপ নিতে হবে, আপনি কী করবেন। সো আমি বলবো ফোর্থ কোয়ার্টার, এখন যেখানে আছে আমরা, উই আর ইন দ্য ফোর্থ কোয়ার্টার, শেষ অংশ আছি। আমি আশা করছি না যে ইনফ্লেশন বাড়বে মিনিংফুলি, যাতে সবাই বিচলিত হয়ে যায়। মিনস তার অর্থ হচ্ছে ফার্স্ট কোয়ার্টার 2025-এ সেটি হওয়ার সম্ভাবনা কম। যদি তারা যে রাস্তায় নেমেছেন ইন্টারেস্ট রেট কমানোর, এটা যদি চলতে থাকে, ইট উইল বি 5% অফ মর্গেজ রেট ইন্টারেস্ট ফার্স্ট কোয়ার্টার 2025। আগামী বছরের প্রথম দিকেই আপনারা হয়তো 5%-এ নেমে আসবেন ইন্টারেস্ট রেট। অ্যাগেন, দিস ইজ মর্গেজ ইন্টারেস্ট রেট 30-year ফিক্স। আর আপনি যদি সেই দলের লোক হয়ে থাকেন, ইউ হ্যাভ বিন ওয়েটিং ফর ইয়োর অপরচুনিটি, আপনার সুযোগের জন্য অপেক্ষা করছেন যে আপনি আপনার বাড়িটি রিফাইন্যান্স করবেন। হয়তো আপনি কিনেছেন 8%, 9%, 7%, আই ডোন্ট নো, হোয়াট এভার দ্য পার্সেন্টেজ। কেউ আরও উচ্চ ইন্টারেস্ট রেটে কিনেছেন বাড়ি। আপনি যদি সেই দলের হয়ে থাকেন, if you are waiting for your opportunity to refinance, your time is coming very soon. আপনার সময় আসছে খুবই দ্রুত আসছে। ওকে, সো একই সময় একটি কোশ্চেন আছে, হোয়াট ইজ দ্য লোয়েস্ট পার্সেন্টেজ অফ দ্য ইন্টারেস্ট রেট রাইট নাও? ইট ডিপেন্ডস। সেটি একেবারে প্রথমেই দেখেছি, আবারও হয়তো দেখে দিবে। একদম প্রথম যেটি দেখেছিলাম, আমার মনে হয় আমরা কি দেখতে পারি অন স্ক্রিনে একদম প্রথম 4 নাম্বারটি যদি দেখতে পারি। নো, আরেকটু আগে, নো, একটু এরপরটি দেখি, এরপর ওকে, আপনারা যেটা এখন স্ক্রিনে দেখছেন, দিস ইজ দ্য ইন্টারেস্ট রেট। এটি আজ সকালের, অ্যান্ড দ্যাট টেলস ইউ এক্স্যাক্টলি হোয়াট ইজ দ্য ইন্টারেস্ট রেট। ওকে, সো আপনারা যদি অপেক্ষা করে থাকেন রিফাইন্যান্সের, আপনার সময় আসছে খুবই তাড়াতাড়ি, খুবই শীঘ্রই। ইফ ইউ আর হোপিং টু বাই এ হোম, আপনি যদি সেই দলের হয়ে থাকেন যে আপনি আশা করছেন যে কোনো সময় আপনি একটি বাড়ি কিনবেন, ইফ ইউ আর হোপিং টু বাই এ হোম সুন, অনেস্টলি আমি মনে করি আমি মোটেও চিন্তিত হব না। আই উড নট বি কনসার্ন অ্যাবাউট মর্গেজ ইন্টারেস্ট রেট বাড়ার ক্ষেত্রে, যে আবার ইন্টারেস্ট রেট বেড়ে যাবে, আমাকে এই মুহূর্তে বাড়িটা কিনতে হবে, আমি তাই মনে করি না।
ইউ আর ইন এ গুড পজিশন, কারণ ইন্টারেস্ট রেট বেড়ে যাবে, ইটস ভেরি আনলাইকলি টু হ্যাপেন রাইট নাও, খুবই অস্বাভাবিক যদি সেটা হয়ে থাকে। নাও লেটস টক অ্যাবাউট হোম প্রাইসেস। ওকে, এটি আরেকটি বড় পাজল। যারা হোম বায়ার আছেন তাদের কথা বললাম, রিফাইন্যান্স যারা করবেন তাদের কথাও বললাম, হোম প্রাইসের কথা একটু বলা উচিত। অ্যান্ড আমি অ্যাবসলুটলি ক্লিয়ার হতে চাই এই অংশে, ইফ দ্য মর্গেজ ইন্টারেস্ট রেট গোজ ডাউন, যদি ইন্টারেস্ট রেট আরও কমে আসে, দ্যাটস গোয়িং টু অ্যাড ডিম্যান্ড। আপনারা সবাই জানেন যদি ইন্টারেস্ট রেট যদি আরও কমে আসে এই মুহূর্তে, তার অর্থাৎ বাড়ি ক্রেতার সংখ্যা বেড়ে যাবে, বাড়ির ডিম্যান্ড বেড়ে যাবে, এবং যার ফলে আমরা বলি ইটস গোয়িং টু অ্যাড ইনফ্লেশনারি প্রেশার, অর্থাৎ বাড়ির মূল্য বেড়ে যাবে, ইনফ্লেশনারি প্রেশার। সেটি আপনারা নিশ্চয়ই একমত হবেন আমার সাথে। সো এটি ভুল বোঝার কোনো কারণ নেই, কারণ অনেকেই মনে করবেন ও বাড়ির দাম বাড়ছে, আসলে বাড়ির দাম বাড়ছে না। সো প্লিজ ডু নট মিসআন্ডারস্ট্যান্ড দিস সিচুয়েশন। এর অর্থ এই না যে অটোমেটিকলি বাড়ির দাম বাড়ছে অ্যান্ড ইটস গোয়িং আপ। নো, ডিম্যান্ড বেড়ে যাচ্ছে, ক্রেতা বেড়ে যাচ্ছে, চাহিদা আছে, সরবরাহ কম, সেই কারণে বাড়ছে। ইটস কল দ্যাট ইজ দ্য ইনফ্লেশনারি হাউজিং রিয়েল এস্টেট মার্কেট। সো দ্যাটস নট হোয়াট ইট মিনস যেটি আমি বললাম যে বাড়ির দাম বাড়ছে। নো, বাড়ির দাম বাড়ছে এই কারণে, বাড়ির দাম শুধুই বাড়ছে না। ইট জাস্ট মিনস দ্যাট ইফ দ্য হোম প্রাইসেস ওয়ার টু গো ডাউন, দে আর জাস্ট নট গোয়িং ডাউন বাই অ্যাজ মাচ। যদিও হোম প্রাইস কমার কথা, সে আক্ষরিক অর্থে সেই পরিমাণ কমবে না এই চাহিদার কারণে। ওকে, এবং আরেকটি ব্যাপার মনে রাখা, যদি বাড়ির দাম বাড়তে শুরু করে, আপনারা দেখছেন বাড়ার সম্ভাবনা সবচেয়ে বেশি, যদি বাড়তেও শুরু করে খুব চিন্তিত হওয়ার কোনো কারণ নেই, বাড়বে, কিন্তু এই পরিমাণ বাড়বে না যে এটা আপনার হাতের নাগালের বাইরে চলে যাবে, অলরেডি হাতের নাগালের বাইরে অনেকের ক্ষেত্রেই। সো ইফ ইটস গোয়িং টু গো আপ, দেন ইটস গোয়িং টু গো আপ faster, but not overnight. It's going to go faster, not as much. It will go higher, yes, of course. It means it's going to be inflationary pressure. Again, চাহিদা, সরবরাহ, যোগান এবং সরবরাহ, এই দুটি, সাপ্লাই অ্যান্ড ডিম্যান্ড। সো আপনি যদি, if you want my opinion personally, আমি কি মনে করি, here is what I believe. আমি বিশ্বাস করি that the power serving the government are making the situation worse. I'm sorry, Jerome Powell, Federal Reserve Chairman of the Federal Reserve, and the government, দুটি সংস্থাই এই সিচুয়েশনকে খারাপ করছেন। The steps, যে স্টেপগুলো তারা নিচ্ছেন, it's not helping আপনি আমি যারা রেগুলার ক্রেতা আছি, the regular consumer, it's not helping any of us. Okay, that's, I believe they are inflating এভরিথিং। যে পদক্ষেপগুলি নিচ্ছেন তারা, তাতে সব কিছুর দাম হু হু করে বাড়ছে। ইটস এ ইনফ্লেশন বাবল। নাও ক্যান ইউ সে, আমি এটা বলতে পারি যে আমি মনে করি দিস ইজ নট গোয়িং টু এন্ড ওয়েল, নট রাইট নাও, ইন দ্য লং রান ইট ইজ নট গোয়িং টু এন্ড ওয়েল। এটির শেষটা ভালো হওয়ার কথা নয়। অবভিয়াসলি আমরা তো ভবিষ্যৎ দেখে বলছি না, আমরা পরিসংখ্যান দেখে বলছি, আমরা কোনো কিছু গ্যারান্টি দিতে পারি না। Obviously we don't know. Obviously we cannot pinpoint a specific date. কবে এটা হতে যাচ্ছে, অমুক মাসে, অমুক তারিখে। No, we cannot do that. But তথ্য পরিসংখ্যান is not looking good. All I am saying is the housing market is not going to crash. If anything, it's going to go up. আপনি যদি বাড়ি কেনার জন্য অপেক্ষা করে থাকেন, this is a good time. This is not a good time. I'm saying, আরও বলছি যে it could be, এখন যে অবস্থানে আছে তার চেয়েও খারাপ হতে পারতো, it could be even worse. আমরা হাইপার ইনফ্লেশনও দেখতে পারতাম, এরকম সিচুয়েশনও হতো, সেটি হয়নি। সো ইন মাই ওপিনিয়ন, ইফ ইউ ওয়ান্ট এ টাইম লাইন, আপনারা অনেকে আছেন, অনেকে জিজ্ঞেস করেন আমি এখন বাড়ি কিনবো কিনা, আগামী মাসে কিনবো কিনা, পরের। আপনি যদি স্পেসিফিক টাইম লাইন চান, আমি আপনাকে স্পেসিফিক বা আপনাদেরকে স্পেসিফিক ডেট অ্যান্ড টাইম বলতে পারবো না। ইটস নট গোয়িং টু হ্যাপেন। যদি খুব খারাপ অবস্থা তৈরি হয়, ইট ইজ নট গোয়িং টু হ্যাপেন এনি টাইম সুন। বাড়ির দাম বেড়ে কি আপনার নাগালের একেবারে বাইরে চলে যাবে? নট গোয়িং টু হ্যাপেন এনি টাইম সুন। খুব তাড়াতাড়ি কিছু হতে যাচ্ছে না। দে আর নট গোয়িং টু সি সাইন্স অফ হাইপার ইনফ্লেশন। আমার মনে হয় না যে হাইপার ইনফ্লেশনের যে কথাটি আমি বললাম, যেটি আগামী বছর দেখতে পারবো 2025, আই ডোন্ট থিঙ্ক সো। আমার মনে হয় না। সিচুয়েশন বেশ কিছুদিন স্টেবল থাকবে বলে আমি মনে করি। ইট ইজ নট গোয়িং টু হ্যাপেন ভেরি ভেরি কুইকলি। ইটস ভেরি আনলাইকলি সেটি হওয়ার সম্ভাবনা। বাট ইয়েস, আমরা একটি কথা জোর গলায় বলতে পারি,
Do you, Masood Alam বলছেন, do you think the election and the changing of the government will affect the interest rate and the house pricing? Yes or no? ব্যাখ্যা করবো কিছুক্ষণের মধ্যেই। ভালো প্রশ্ন, খুব ভালো প্রশ্ন করছেন। এনডি চাকমা বলছেন ওকে, ইয়েস ওকে, রাইট। সো আমরা যে কথাটি বলছিলাম, উই আর শিফটিং ব্যাক টু আ ডিফারেন্ট টাইম। আমরা মনিটারি অর্থনৈতিক পলিসির ক্ষেত্রে আমরা কিন্তু একটি ডিফারেন্ট টাইমে চলে আসছি। সেই টাইমটি গুড আপনার জন্য, আমার জন্য, কনজিউমারের জন্য, ব্যাংকের জন্য, ব্যবসা বাণিজ্যের জন্য। ইজ গোয়িং টু বি, দে আর গোয়িং টু প্রিন্ট মোর মানি। তারা অর্থ এখন ছাপাতে শুরু করবেন নতুন করে। স্পেশাল ইলেকশন ইজ হিয়ার, ইলেকশনের কথা শুনলেন। তারা ইন্টারেস্ট রেট কমিয়েছেন এবং আরও কমবে, যার কারণে ইনফ্লেশন বাড়বে, কোনো সন্দেহ নেই। দ্যাটস দ্য নেম অফ দ্য গেম, রাইট? সো they are going to make the situation worse in a long term. Yes, absolutely, no question about this. It's just matter of, or question of, matter how much worse and how quickly, কত দ্রুত খারাপ হবে। এবং I want to address this thing, মানে এবং এই প্রশ্ন আমি খুব পছন্দ করি, অনেকেই জিজ্ঞেস করে থাকেন, is it a good time to buy a home right now? এখন কি এটা আইডিয়াল সময় কিনা একটি বাড়ি কেনার জন্য? আমি এই অ্যান্সারটি দেব। এটি দেখবেন এইভাবে, আপনাদের অনেকের খেয়াল আছে যে অ্যাভারেজ হাউস প্রাইস 2007 সালে কত ছিল? অনেকের মনে থাকতে পারে, অনেকের মনে নাও থাকতে পারে। সেটি কিন্তু ঠিক হাউজিং মার্কেট ক্র্যাশের আগে। তখন অ্যাভারেজ হাউস ইন দ্য ইউএস, অ্যাগেন ইটস এ ন্যাশনাল অ্যাভারেজ, 2,40,000, 2007 সালের কথা বলছি। এর পরপরই কিন্তু মার্কেট ক্র্যাশ করেছিল। দ্য মার্কেট ক্র্যাশড, রাইট? দ্যাট ওয়াজ এ গুড টাইম টু বাই হাউস। দ্যাট ওয়াজ এ গুড টাইম টু বাই হাউস। সেটি ভালো সময় ছিল বাড়ি কেনার জন্য। অনেকেই ভয়ে পালিয়ে গেছেন, কেনেন নেই, সাহসী হতে পারেননি, সিদ্ধান্ত নিতে পারেন না। এখন এই মুহূর্তে অ্যাভারেজ হোম প্রাইসের দাম কত জানেন? আপনাদের খেয়াল আছে? এখন এই মুহূর্তে আজকে অনুষ্ঠানের শুরুতেই সেটা বলছি, $4,33,239, অর্থাৎ অ্যাভারেজে $4,43,000। সো ওয়েন ওয়াজ দ্য গুড টাইম টু বাই হাউস? আমাকে যদি জিজ্ঞেস করেন, ওই বছরগুলোতে, ওই সময়, দ্যাট ওয়াজ দ্য পারফেক্ট টাইম, বেস্ট টাইম। আমাকে আবারও যদি জিজ্ঞেস করেন, আমি বলবো ইয়েস্টারডে ওয়াজ এ গুড টাইম, গতকালকে ছিল ভালো সময়। প্রবাবলি টুমরো উইল গেট বেটার, আগামীকাল হয়তো ভালো হতে পারেন। তার অর্থ আমি যেটা বলার চেষ্টা করছি, যদি আপনি বাড়ি ক্রয় করার চিন্তা করে থাকেন এবং আপনি মনে করেন যে আপনি এই বাসায় আগামী 4 বছর থাকবেন এবং এটি আপনার প্রাইমারি রেসিডেন্স হতে যাচ্ছে, আমি আপনাকে বলবো শপ অ্যারাউন্ড, দেখা শুরু করুন এবং গুড ডিল, লুক ফর এ গুড ডিল, ডেফিনেটলি লুক ফর এ গুড ডিল। এবং আমি জানি এই মুহূর্তে আমি যখন বলছি গুড ডিল দেখুন, ইটস নট এ কোনো ভালো কথা নয়, কারণ দ্য হাউজিং মার্কেট ইজ লাউজি রাইট নাও। সো আমি জানি এই কথাটি অনেকে বিশ্বাস করবেন, অনেকে বলবেন যে কী বলছেন, লুক ফর এ গুড ডিল, আই ডোন্ট সি এ গুড ডিল। ইয়েস, আমি আপনার সাথে একমত, বাট লুক ফর এ গুড ডিল, দিস ইজ স্টিল এ গুড টাইম টু বাই। আই উড বাই ইট, আমি হয়তো কিনে ফেলতাম এখনই। সো দ্যাটস দ্য ওপিনিয়ন আই হ্যাভ অন দ্য হাউজিং মার্কেট আফটার দ্য ইন্টারেস্ট রেট কাট। নাও আমি যে ইন্টারেস্ট রেট কাটের কথা বলছি, 3 দিন আগে এনএবি মিটিং ছিল ফেডারেল রিজার্ভের। সেখানে খুব ইন্টারেস্টিং কিছু কথা বলেছেন, যার মাধ্যমে আমি বলতে পারছি যে নভেম্বরে ইন্টারেস্ট রেট কমবে, ডিসেম্বরে আবারও কমবে। কারণ জেরোম পাওয়েল নিজে এই কথা বলেছিলেন অর্থনৈতিক ইকোনমিক পারফরমেন্সের উপরে, এবং তাকে অনেক কথা জিজ্ঞেস করা হচ্ছিল। আমি যতটুকু তুলে দেবো সেটি উনি বলছেন যে আরও 0.5%, অর্থাৎ 50 বেসিস পয়েন্ট কমবে এবছরই। Will the housing market price go down? সাইফুল ইসলাম, I am sorry, না, হাউজিং প্রাইস মার্কেট নামার সম্ভাবনা একেবারেই কম। এই ছিল এখনকার মতো তথ্য। আমি চেষ্টা করছি সত্যিকার ইনফরমেশন আপনাদের কাছে তুলে ধরার, প্রোভাইড ইউ গুড ইনফরমেশন। কেন? টু হেল্প ইউ মেক ইনফর্মড ডিসিশন। দ্যাটস হোয়াট আই ডু, দ্যাটস হোয়াট TVN24 ডাজ। এবং এই অনুষ্ঠানের একটি প্রধান উদ্দেশ্য হচ্ছে সপ্তাহে একবারের কাছে আপনাদের কাছে তথ্যবহুল একটি অনুষ্ঠান হাজির করা। আজকে এখনকার মতো এখানে শেষ করছি। কিছুক্ষণ পর শুরু হতে যাচ্ছে আওয়ার ডেমোক্রেসি। যারা টোটাল কেবল টেলিভিশনে সরাসরি দেখে থাকেন তাদের জন্য সরাসরি সম্প্রচার থাকবে, পরবর্তীতে ইউটিউবে আপনারা পাবেন। রাত 10টায় আমি থাকছি TVN অ্যানালিসিসে, এবং হোম প্রাইস এবং বাড়ি কেনার সময়টা কি সঠিক কিনা তার যথেষ্ট বিশ্লেষণ সেখানে আমি তৈরি করেছি এবং আমরা আলাপ করব, এবং আমার সাথে অভিজ্ঞ CPA মাইকেল মোতাজিদ থাকবেন। আশা করি সেখানে দেখা হবে। বিদায় নিচ্ছি এখনকার মতো। শুভরাত্রি। TVN24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com।
নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।